পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশনে জুলুস, আলোচনা সভা সহ নানা আয়োজন, বিশ্বনবীর আদর্শে জীবন ও রাষ্ট্র পরিচালনার আহ্বান। ময়মনসিংহ সীমান্ত থেকে জনতার হাতে আটক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ধোবাউড়া দিয়ে পালিয়ে যাচ্ছিলেন ভারতে, নেওয়া হবে ঢাকায়। মৌলিক কি পরিবর্তন দরকার তা জনগণের নির্বাচিত সরকারই নির্ধারণ করবে বললেন মির্জা ফখরুল, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। মন্ত্রী কামালের মদদে বেপরোয়া আগস্টিন পিউরিফিকেশনের নারীর কারবার, খ্রিস্টান সংগঠনের আড়ালে চলত আওয়ামী নেতাদের মাস্তিখানা। মঙ্গলবার বিকেল থেকে কমবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া বিভাগ। টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, বিপাকে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের গল্ফ দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। দিনটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে চলছে যশনে জুলুস, আলোচনা সভা সহ নানা আয়োজন। 1400 বছর আগে এই দিনে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পৃথিবীতে আগমন ঘটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ সময় মহানবীর আদর্শে জীবন গড়ার প্রত্যয় জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, সমাজ ও রাষ্ট্রে কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশ্বনবীর জীবনী অনুসরণ জরুরি। হাসান মাহমুদের রিপোর্ট। 12 রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমনের দিনটি স্মরণে সোমবার কমলাপুর রেলওয়ে কেন্দ্রীয় মসজিদে আলোচনার আয়োজন করে বাংলাদেশ আঞ্জুমান আশিকান। 570 খ্রিস্টাব্দে এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 632 খ্রিস্টাব্দে একই দিনে ইন্তেকাল করেন তিনি। বিশেষ মর্যাদাপূর্ণ দিনটি কুরআন তিলাওয়াত, নফল ইবাদত সহ নানা আয়োজনে অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল 10টার দিকে সেখান থেকে শুরু হয় যশনে জুলুস শোভাযাত্রা। 1500 বছর পরেও রাসূলের জীবনী এখনো শান্তি ও শৃঙ্খলায় সমান সমাদৃত। জীবনটাকে সুন্দর করার জন্য, পাশাপাশি আমাদের এই দেশটাকে সুন্দর করার জন্য প্রিয় নবীজির আদর্শ খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদিন নিয়ে না সাহায্য করবো, সব দিন যেন রাসূল আমাদের সঙ্গে থাকে, সেই সুন্নতের সাথে আমরা থাকতে হবে। সর্বোত্তম চরিত্র অধিকার হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, আমাদের প্রিয় নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব। দিনটিকে আনন্দের উপলক্ষ বানিয়েছেন শিশুরাও। ঈদে মিলাদুন্নবী উদযাপনের মধ্য দিয়ে রাসূলের আদর্শ আরও বিকশিত হবে বলে জানান অংশগ্রহণকারীরা। হয়তো আমরা মদিনা শরীফে যেতে পারি না বা আমরা রেলিভাবে আমরা হজ উমরা করতে, কিন্তু এখানে আমরা আমাদের মনের মধ্যে একটা আনন্দ উল্লাস করতে পারি। যেভাবে উনি কষ্ট করে সবার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, সেটা যদি আমরা ফলো করি তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন যারাই আসবে, ইনশাল্লাহ আমরা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবো। কমলাপুর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা আরামবাগ, ফকিরাপুল, পল্টন সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পাঠ্যক্রমে রাসূলের জীবনী বেশি করে সংযুক্ত করার আহ্বান জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম। বাংলাদেশের মানুষ তারা প্রিয় নবীর আদর্শ শিখবে না তো শিখবে কার কাছে? এই জন্য শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত একেবারে কম্পালসারি করা উচিত রসুলের পাকের জীবন আদর্শ শিখবে। আর পাশাপাশি প্রিয় রসুলের যারা বেয়াদবি করবে, রসুলের পাকের সম্মানকে নিয়ে যারা টানাটানি করবে, রাষ্ট্রীয়ভাবে আইন করে তাদের বিরুদ্ধে বিচার হবে। র্যালিতে অংশ নেয় বিভিন্ন বয়সী নানা পেশার মানুষ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নানা আয়োজনে দেশ জুড়ে চলছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এতে অংশ নেন নানা বয়সী বিভিন্ন পেশার মানুষ। সহকর্মীদের তথ্যচিত্রে টুম্পা আফরোজের প্রতিবেদন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে জশ্নে জুলুস সহ নানা আয়োজন করা হয়। জুলুসে অংশ নিতে কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ ট্রাক কিংবা পিকআপ ভ্যানে চেপে ছুটে আসেন চট্টগ্রামের মুরাদপুরের দিকে। ইয়া নবী সালামু আলাইকা ধ্বনিতে মুখর হয়ে ওঠে মুরাদপুর, 16 শহর, 2 নম্বর গেট, চকবাজার সহ বিভিন্ন এলাকা। নারায়ণগঞ্জে সর্ববৃহৎ জশ্নে জুলুস শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবেদি। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতি বছরে নেয়, এবারও নারায়ণগঞ্জে আনন্দ মিছিল উদযাপন করছেন, জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী উদযাপন করছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই শুভ আগমন উপলক্ষে করে আমি সমগ্র মুসলিম মিল্লাতকে অনুরোধ করব, একমাত্র রসুলে পাকের মহান আদর্শে আদর্শিত হয়ে রসুলে পাকের রঙে রঙিন হয়ে বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করি। নারায়ণগঞ্জের শীতলক্ষা এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মুন্সিগঞ্জের পশ্চিম দেওভোগ মাদ্রাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনা থেকে বের হয় জশ্নে জুলুস। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সালাতুস সালাম মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে শেষ হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিভিন্ন সংগঠন। নগরীর শিরোইল কলোনি, কামারুজ্জামান চত্বর, মালোপাড়া এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং জাতীয় প্রেস ক্লাবের অপসারিত সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়া কান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ ৪ জনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়। তাদের ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া। আটক অন্যরা হলেন ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেট কার চালক সেলিম। এর আগে গেল ৬ অগাস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে আরো জানাতে ধোবাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, পরবর্তী পদক্ষেপ নিয়ে কি বলছে পুলিশ, জানাবেন। তাদের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে ঢাকা ডিবির পুলিশ সদস্যরা তারা কিন্তু ধোবাউড়া থানায় এসে পৌঁছেছেন। অর্থাৎ তারা 2টি মাইক্রোবাসে করে তারা ধোবাউড়া থানায় এসেছেন এবং কিছুক্ষণ পর আটককৃতদের কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হবে। আমরা দেখেছি আজকে সকাল থেকেই ধোবাউড়া থানা প্রাঙ্গণে কিন্তু সাধারণ মানুষ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং তারা কিন্তু আসলেই বিভিন্ন সময় আসলেই বিগত সরকারের আমলে ঘটে যাওয়া অন্যায় অবিচারের বিচার দাবিতে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছিলেন। কিছুক্ষণ আগে থানার সামনে কিন্তু এই সাধারণ যারা আছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং বিচার দাবি করছিলেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে ঢাকা ডিবির সদস্যরা 2টি মাইক্রোবাসে করে তারা কিন্তু ধোবাউড়া থানায় এসে পৌঁছেছেন এবং তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে আটককৃতদের ঢাকায় নিয়ে যাবেন। আমরা একটু যুক্ত হব ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন। আমরা একটু জানতে চাই আসলে তাদের কি কারণে কোন জায়গা থেকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া উপজেলা ভারতের সীমান্তবর্তী আজ 6টা বাজে, সকাল ভোর 6টা বাজে স্থানীয় কিছু জনতা এই 4 জন ব্যক্তিকে আটক করে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খবর দেয়। আমরা তাদেরকে আমাদের নিরাপদ হেফাজতে নিয়ে আসছি। ওনারা এখন আমাদের হেফাজতে আসছে। আমাদের এখানে কোনো মামলা নাই। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, তারা ওনাদেরকে তাদের হেফাজতে নিয়ে যাবেন। এরপর তারা ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ। কয়টার দিকে নিয়ে যাওয়া হবে? এই যে ওনারা রেডি হচ্ছেন, আমরা আমাদের যে অন্যান্য যে কার্যক্রম আছে, প্রসিডিউরাল যে কাজটা আছে, এটা আমরা সম্পাদন করতেছি। আমরা অল্প সময়ের মধ্যে ওনাদেরকে ডিএমপির যে টিম আছে, ডিবি টিম আছে, ওনাদের কাছে হস্তান্তর করে দেব। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে বলছিলেন কিছুক্ষণের মধ্যেই ঢাকা ডিবির যে সদস্যরা আছেন এবং তাদের কাছে কিন্তু আটককৃতদের হস্তান্তর করা হবে এবং ঢাকায় তাদেরকে নিয়ে যাওয়ার পর আসলে যে ধরনের ব্যবস্থা নেওয়া সেই ধরনের কিন্তু তারা ব্যবস্থা নেবেন। সেই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু বলছিলেন এবং তারা বলছেন যে আসলেই তাদের বিরুদ্ধে আসলে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেই ঢাকার যে ডিবি টিম রয়েছে তারা কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং তাদেরকে আদালতে তুলবেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে, আটককৃত সাংবাদিকদের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন।
ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় আদালতে নেওয়া হতে পারে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত 11টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিয়ে যায়। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় সাবেক বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করে ডিবি। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আসাদুজ্জামান নূর এবং মাহবুব আলীকে কখন আদালতে নেওয়া হতে পারে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের সাবেক বেসামরিক ও বিমান পর্যটক মন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কিন্তু গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে মূলত তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছিল। আমরা হয়তো জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে জানতে পেরেছি মূলত দুটি করা হয়েছে। ঘটনাটি 18 জুলাইয়ের ঘটনায়, যে সেখানে হচ্ছে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে হয়েছে। আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। মৌলিক কি পরিবর্তন দরকার তা জনগণের সরকারই নির্ধারণ করবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনের আগে দরকার পুরো নির্বাচন ও শাসন ব্যবস্থার সংস্কার। সোমবার ডিআরইউয়ে আয়োজিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচনের আগে পুরো নির্বাচন ও শাসন ব্যবস্থার সংস্কার দরকার বলে মত দেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব। কায়েস রাহাতের রিপোর্ট। স্বৈরশাসকের পতনের পর থেকেই বাংলাদেশে বইছে সংস্কারের হাওয়া। কথা উঠছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার নিয়েও। যেখানে পূর্বে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় সরকার ব্যবস্থা ছিল, সেখানে প্রায় 200 জন প্রতিনিধি বাড়িয়ে প্রাদেশিক সরকার ব্যবস্থা এবং একই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দাবি তুলেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। এ বিষয়ে সোমবার সকালে ডিআরইউয়ে আয়োজিত হয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভা। মৌলিক পরিবর্তন যা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়, তা পরিবর্তনের জায়গা সংসদ বলে মত দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার জন্য নিরপেক্ষ নির্বাচন হতে হবে বলে জানান তিনি। বলেন, কি মৌলিক পরিবর্তন দরকার তা জনগণের সরকারই নির্ধারণ করবে। মৌলিক যে পরিবর্তন করি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। শুধু পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে দ্রুত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেজন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন। এ সময় 71-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, পৃথিবীর কোনো দেশেই বিপ্লবের পর দলীয় সরকার ক্ষমতায় আসেনি। যারা শহীদ হয়েছেন তারা শুধু নির্বাচনের জন্য শহীদ হননি বলে উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন, নির্বাচনের আগে দরকার পুরো নির্বাচন ও শাসন ব্যবস্থার সংস্কার। অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত 50 বছরের ঊর্ধ্বে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। যদিও এর ভিন্ন মতামত দিয়েছেন এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দেশের আয়তন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। 31 দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রিভাইজ করতে বলবো, অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে। যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু, এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি 14 দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য। প্রস্তাবের পক্ষে বিপক্ষে যৌক্তিক আলোচনায় দেশের জন্য একটি ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে, এমনটি আশা রাজনীতিবিদদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। দুর্নীতিমুক্ত দল হিসেবে মানুষের কাছে জামায়াতে ইসলামের গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,
তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তা বায়বীয়। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশে কথা বলেন তিনি। আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের প্রতি মানুষের ইতিবাচক ধারণা কাজে লাগাতে হবে। এ সময় দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে ইসলামী নৈতিকতা এবং সততার সাথে কাজ করার আহ্বানও জানান বক্তারা। বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করত তারাই বলেছে কোনো সমস্যা নাই। আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে। দেখছেন সংবাদ দুপুর। মৌসুমী বায়ু ও স্থল গভীর নিম্নচাপের কারণে গেল 3 দিনের টানা বৃষ্টির পর আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে দেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। স্থল গভীর নিম্নচাপটি এখন ভারতের পশ্চিমবঙ্গে আর বাংলাদেশ অংশে বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে টানা বর্ষণের পর স্বস্তির আবহাওয়ায় সন্তোষ জানান নানা শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন এনআই নাহিদ। গেল 3 দিনের টানা বর্ষণের পর মেঘমুক্ত নির্মল প্রকৃতি। টানা বৃষ্টি পেরিয়ে শরতের এমন ফুরফুরে আবহাওয়ায় ঘুরে বেড়াতে পেরে উচ্ছ্বসিত তরুণরা। খুবই সুন্দর আবহাওয়া এখন বিরাজ করছে। আর সবাই মোটামুটি যারা থাকে সবাই তো কর্মজীবী থাকে আশেপাশে, সব যেহেতু ঢাকা একটা ক্যাপিটাল সিটি, তো এখানে সবাই আসে ঘুরতে। খুব চমৎকার একটা পরিবেশ আজকে। ঘুরতে আসছি, ভালো লাগতেছে, আমার কাছেও ভালো লাগতেছে, হয়তো আপনাদের কাছেও ভালো লাগতেছে বিষয়টা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া প্রাকৃতিকভাবে আল্লাহ পাক এত সুন্দর করে। বৈরী আবহাওয়ার পর ঝলমলে এমন দিনের দেখা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বৃষ্টির কারণে আমার ব্যবসা বাণিজ্য একটু কমই হচ্ছে। আজকে আবহাওয়াটা খুব ভালো, আমার কাছে আবহাওয়াটা খুব ভালো লাগতেছে। যদি এইভাবে থাকে তাহলে তো খুব ভালোই হবে, জিনিসপত্রের দামও অনেক বেড়ে গেছে। তবে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে 22 তারিখ থেকে দেশ জুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ। কিন্তু আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি যে এবার সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত সংঘটিত হবে। সারা দেশেই আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।